বাংলায় একটা কথা আছে যে পাপ বাপরেও ছাড়ে না, তবে যুগের হালে এই শব্দগুলোর পরিবর্তন হয়েছে। বাপরে না ছাড়লে এখন কিন্তু আসলে সন্তানরে ধরতেছে। সাইমা ওয়াজেদ পুতুলের উপর যাকে ধরা হয়ে থাকে, তাকেও কি সেসব মামলায় গ্রেফতার করা হতে পারে? ডক্টর মোহাম্মদ ইউনূস সচরাচর যা করেন না, এবার কিন্তু সেটাই করলেন। কি করলেন? তিনি রাজনীতি নিয়ে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। পাপ বাপরেও ছাড়ে না, তবে যুগের হালে এই শব্দগুলোর পরিবর্তন হয়েছে। বাপরে না ছাড়লে এখন কিন্তু আসলে সন্তানরে ধরতেছে। দর্শক, এই মুহূর্তে চারদিক থেকে একের পর এক খারাপ সংবাদ দৃশ্যত অন্তর্বর্তী সরকার বা এই সরকারকে যারা চালাচ্ছে প্রভাবান্বিত করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আওয়ামী লীগের রাজনীতি, ছাত্রলীগের নিষিদ্ধ বা শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসা, অথবা আওয়ামী লীগের আগামী দিনের নির্বাচনে নিজেদের অবস্থান কী হবে, এই যখন একটা কঠিন সিচুয়েশন হয়েছে, এর মাঝখানে আরেকটু খারাপ সংবাদ হচ্ছে শেখ হাসিনার একমাত্র কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের উপর যাকে ধরা হয়ে থাকে যে ইন ফিউচার বাংলাদেশ আওয়ামী লীগকে লিড করবেন এই সাইমা ওয়াজেদ পুতুল। তো এখন মায়ের বিরুদ্ধে তো আর কার্যত এরকম কোনো অ্যাকশন নেওয়ার সুযোগ নেই, যেহেতু শেখ হাসিনা বাংলাদেশে নাই, তিনি ভারতে অবস্থান করছেন। কিন্তু শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তার বিরুদ্ধে কিন্তু সরকারের একটা অ্যাকশন নেওয়ার সুযোগ আছে। বাংলাদেশে বসেই টেকনিক্যালি অ্যাকশনটা কিন্তু সরকার নিতে যাচ্ছে, আর যেটাতে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আপনাদের খেয়াল থাকার কথা, সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে, মানে বাংলাদেশ থেকে তিনি একটা ভালো পদ পদবি হোল্ড করেছিলেন, ভারতেরও ভোট ছিল, অনেকেই ভোট টোট দিছে, সেই পদটা থেকে, যে আঞ্চলিক পরিচালক, সেই পদটা থেকে তাকে সরিয়ে দিয়েই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সরাসরি কাজ করার ইচ্ছা পোষণ করেছে অন্তর্বর্তী সরকার। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের পক্ষ থেকে আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে একটা চিঠি পাঠানো হয়েছে, যেখানে অনুরোধ করা হয়েছে তাকে সরিয়ে দিতে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার যিনি উপপ্রেস সচিব আছেন, তিনি আজকে এই তথ্য জানিয়েছেন। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য আপনার সামনে এসেছে। এখানে বলা হচ্ছে যে বর্তমানে এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যিনি আঞ্চলিক পরিচালক রয়েছেন সাইমা ওয়াজেদ পুতুল, তিনি আমাদের জন্য বেসিক্যালি বাংলাদেশের পক্ষ থেকে তিনি এই দায়িত্বটা পালন করছিলেন। ডিসফাংশনাল মানে এই মুহূর্তে আর তার অবস্থানটা কার্যকর বাংলাদেশের জন্য নয়। তার বিরুদ্ধে ফৌজদারি এবং আর্থিক অপরাধের অভিযোগে মামলা হয়েছে। এই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে যে তার মাধ্যমে যেন যোগাযোগ করতে না হয় এবং বাংলাদেশ সরাসরি যোগাযোগ করতে পারে। বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যেন বাংলাদেশ সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং যেন আঞ্চলিক পরিচালকের মাধ্যমে আর যোগাযোগ করতে না হয়। সরকারের পক্ষ থেকে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করা হয়েছে। তিনি বলছেন এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি ব্যবস্থা নিচ্ছে সেটাও আমাদের জানাতে বলেছি। তার মানে যেই জায়গাগুলোতে দেশে বিদেশে বাংলাদেশের আওয়ামী লীগের সাথে কানেক্টেড ব্যক্তিবর্গ, শেখ পরিবার অথবা সামহাও যারাই আছেন ফাংশনাল, তাদেরকে ডিসফাংশনাল করার জন্যই সরকারের এখন সোজা সিদ্ধান্ত। বহুত কষ্ট করে লবিং টবিং করে কিন্তু আসলে দিন শেষে এই আঞ্চলিক পরিচালক যে পদটা, সেটা কিন্তু সাইমা ওয়াজেদ পুতুল পেয়েছিলেন। এখন দিন শেষে এসে দেখা যাক বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার বিরুদ্ধে কি অ্যাকশন নেয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে হত্যা, গুম, গণহত্যা, নির্যাতনের অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছে, যেখানে তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ পরিবারের অন্য সদস্যদেরকেও আসামি করা হয়েছে। সাইমা ওয়াজেদ পুতুল জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে কর্মরত। তাই প্রশ্ন উঠেছে, ওই সংস্থার কাজে বাংলাদেশ সফরে এলে তাকেও কি সেসব মামলায় গ্রেফতার করা হতে পারে? সাইমা ওয়াজেদ পুতুল এই মুহূর্তে জাতিসংঘের সংস্থা WHO দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে ভারতের রাজধানী দিল্লিতে কর্মরত রয়েছেন। গত বছর নেপালের প্রার্থীকে 8-2 ভোটের ব্যবধানে হারিয়ে তিনি এই পদে নির্বাচিত হন। এরপর চলতি বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে এই পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি। WHOর 5 বছর মেয়াদী এই আঞ্চলিক পরিচালক পদে 2028 সালের শেষ পর্যন্ত সাইমা ওয়াজেদের থাকার কথা। গত 8 আগস্ট তিনি তার এক্স হ্যান্ডেলে এক পোস্টে স্পষ্ট করে দিয়েছিলেন WHOর পদে তিনি যথারীতি তার দায়িত্ব পালন করে যাবেন। অর্থাৎ তিনি ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন তার পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই এবং তিনি পুরো মেয়াদ শেষ করতে চান।
সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান, তার মধ্যে ভারত ও বাংলাদেশ সহ মোট 11টি দেশ রয়েছে। আর রিজিওনাল ডিরেক্টরকে এই দেশগুলোতে নিয়মিতই সফর করতে হয়। সোজা কথায় সাইমা ওয়াজেদকে যে দেশগুলো নিয়ে কাজ করতে হয়, বাংলাদেশ তার অন্যতম এবং দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের WHOর অতি গুরুত্বপূর্ণ একটি সদস্য। তবে সাইমা ওয়াজেদকে অচিরেই সংস্থার কাজে বাংলাদেশে আসতে হবে, এখনই এরকম কোনো নির্ধারিত পরিকল্পনা নেই। তবে যে কোনো সময়ে আসতে হতে পারে, এতে কোনো ভুল নেই। কিন্তু এখন যেহেতু সাইমা ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা দায়ের হয়েছে, তাকে যদি আগামী দিনে অফিসের কাজে সে দেশের মাটিতে পা রাখতে হয়, তখন কি বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে? জাতিসংঘ বা তার সহযোগী সংস্থায় কর্মরত ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক কনভেনশন রয়েছে। বাংলাদেশ সহ সব সদস্য দেশ ওই সনদ পালন করতে অঙ্গীকারাবদ্ধ। ওই সনদের 8 নম্বর আর্টিকেলে পরিষ্কার বলা হয়েছে, যদি না ওই দেশের সঙ্গে কোনো স্ট্যাটাস অফ ফোর্সেস এগ্রিমেন্ট থাকে, তাহলে জাতিসংঘ বা সহযোগী সংস্থার কোনো কর্মী কোনো দেশে গেলে কর্তব্যরত অবস্থায় যদি তাদের আটক করাও হয়, তাহলে তাদের পরিচয় শনাক্ত হওয়া মাত্র তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাদের কোনো রকম জিজ্ঞাসাবাদ করাও যাবে না। ওই দেশ সঙ্গে সঙ্গে তাদের জাতিসংঘ বা উপযুক্ত কর্তৃপক্ষের হাতে তুলে দিতেও বাধ্য থাকবে। ফলে মনে করা হচ্ছে অন্তত আগামী 4.5 বছর বা যতদিন পর্যন্ত সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়াতে আঞ্চলিক পরিচালকের পদে আছেন, ততদিনের মধ্যে তিনি সংস্থার কাজে বাংলাদেশ সফরে এলেও। দর্শক দেখছিলেন এই ভিডিওটি। এ সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। সংবিধানে সম্ভবত উল্লেখ করা আছে যে জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক বা জনগণই সকল ক্ষমতার উৎস। মানে এটা নিয়ে আবার অনেকে বলেন যে সকল ক্ষমতার উৎস তো আল্লাহ রাব্বুল আলামিন, জি, বাট এর বাইরেও জনগণের এখানে একটা ভূমিকা আছে, সেই জিনিসটি আসলে হয়তো বা বোঝানো হয়েছে। তো এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি জনগণের এই ক্ষমতার উপর বিশ্বাস করে নাকি পশ্চিমাদের সাম্রাজ্যবাদী যে নীতি, পশ্চিমাদের প্রভাব প্রতিপত্তি, সেগুলোর উপর বিশ্বাস করে? আমরা চোখ বন্ধ করে বলতে পারি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তারা বিদেশি শক্তিগুলোর উপর নির্ভরশীল। যখন ক্ষমতায় থাকে তখন বলে বিদেশে বসে ষড়যন্ত্র হচ্ছে, আবার যখন ক্ষমতা থেকে বের হয়ে যায় নিজেরাই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। এটা আমাদের একটা অবস্থান তৈরি হয়েছে। এর মাঝখানে আলোচনায় উঠে আসছে এই মুহূর্তে ঢাকাতে সফররত যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। তার এই বক্তব্যে এই মুহূর্তে মার্কেটটা আবারও হালকা ঝাঁকানাকা দুলছে। কেউ বলছেন যে আওয়ামী লীগ লবিস্ট নিয়োগ করেছে, কেউ বলছে যে না, ভারতের যেহেতু দায়িত্ব আছে হয়তো মোদি ম্যানেজ করছে, অথবা সামহাও যুক্তরাজ্য বাংলাদেশে কি চাচ্ছে। এবার আসেন মুদ্রা কথা। এই যে আগামী আপকামিং নির্বাচন, সংস্কারের পরবর্তী বা যে কোনো সময় নির্বাচন হবে, আওয়ামী লীগ যেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো কিন্তু সবাই চাচ্ছে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এমনকি সমন্বয়করা বলছে আগে সবার বিচার হতে হবে, তারপরে আওয়ামী লীগ কখনো যদি রাজনীতি করার সুযোগ থাকে রাজনীতি করবে। কেউ আওয়ামী লীগকে ব্যান করার পরিকল্পনা বা প্রস্তাব দিচ্ছেন সরকারকে। সরকার যদিও এখন পর্যন্ত এই বিষয়টাতে একটু কৌশলী অবস্থানে আছে। তো এর মাঝখানে ঢাকায় সফররত এই যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলছেন, বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ আশা করে যুক্তরাজ্য। তো দলই তো আমাদের হাতে 4টা মূল দল, এর মধ্যে কিছু পরজীবী, কিছু হচ্ছে অরিজিনাল। প্রধান 2টা দল হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, পাশাপাশি বিএনপির সাথে কানেক্টেড জামাত ইসলাম আর আওয়ামী লীগের সাথে কানেক্টেড জাতীয় পার্টি। এর বাইরে যে দলগুলো আছে আসলে ওইভাবে কেউই সরকার গঠন করার মতো ক্যাপাবিলিটি বা জনবল অথবা আপনি ভোটার তাদের নাই। এখন যেহেতু এই প্রতিমন্ত্রী তিনি আসছেন, তিনি বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ আশা করে যুক্তরাজ্য। তার মানে তারা এখানে আওয়ামী লীগের কথাটাই বেসিক্যালি মেনশন করেছে যে আওয়ামী লীগকে বাদ দেওয়া নির্বাচন, আওয়ামী লীগকে বাদ দেওয়া রাজনীতি, এটা যুক্তরাজ্য চায় না। তিনি বলছেন যে সরাসরি বলেন না, বাট তার কথা কিন্তু এরকমই আসছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে একটা বৈঠকের পর তিনি এই কথা জানিয়েছেন। ক্যাথরিন বলছেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাত্রায় প্রফেসর ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য। এটা সত্য। সবাই ভাবছে যে সামহাও একটা সিস্টেম তৈরি হবে যেহেতু অন্তর্বর্তী সরকার প্রধানের রাজনীতি করার সুযোগ না, তিনি রাজনীতি করবেন না, এটা ক্লিয়ার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হিসাবটা আলাদা। তো তিনার যে ভিশনটা যে বাংলাদেশ কেমন একটা স্টেজে নেওয়া দরকার যে সরকার দুর্নীতি করতে পারবে না, লুটপাট করতে পারবে না, জনগণের কাছে জবাব দিতে থাকতে হবে, ক্ষমতার মেয়াদ যেমন তিনি এটা নিয়ে আসছেন অলরেডি, মনে রাখেন 4 বছর হবে আগামী ইলেকশনটার মেয়াদ, নির্বাচনের মেয়াদ, মানে সরকারের মেয়াদ 4 বছর থাকবে। তো অনেক রকমের প্রত্যাশা কিন্তু ডক্টর ইউনূসের দিকে। তো যুক্তরাজ্য বলছে ঠিক একই জিনিস তারা দেখতে চাচ্ছে। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কি ধরনের সহায়তা চায় সেই অনুযায়ী পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করে যুক্তরাজ্য। তার এই বক্তব্যে রাজনৈতিক সমঝোতার কথা উল্লেখ করেছেন। এই পরিপ্রেক্ষিতে দেশের সব রাজনৈতিক দলের সমান সুযোগ পাওয়ার বিষয়ে প্রশ্ন করেছেন একজন সাংবাদিক, যে সবগুলো রাজনৈতিক দলকে সমান সুযোগ পাওয়া উচিত নির্বাচন বা রাজনীতির মাঝে। তিনি বলছেন, অবশ্যই আমরা আশা করি প্রফেসর ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন আর সেটা উন্মোচিত হবে। আর যুক্তরাজ্য পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে। আপনার আমরা যদি দেখি এখানে তিনি অনেক কথা বলছেন। তিনি 11 বছর পর বাংলাদেশে এসেছেন, দ্বিতীয় সফর। আর তিনি বলছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধার, জবাবদিহিতা নিশ্চিত করতে চায় এবং যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে প্রস্তুত আছে। তো তিনি বলছেন যে একটি উন্নত গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অন্তর্বর্তী সরকারের সংকল্পকে স্বাগত জানিয়েছি। আমরা এই দেশে শক্তিশালী গণতন্ত্র চাই, অর্থনীতি, বাণিজ্য, নিরাপত্তা সব বিষয়ে কাজ করতে চাই। তাহলে তার এই বক্তব্যের মধ্যে একটা ভাইব আছে আওয়ামী লীগের জন্য। লবিস্ট ফার্ম কিন্তু নিয়োগ করে আওয়ামী লীগ করছে, বিএনপিও করছে, বিশেষ করে মার্কিন যুক্তরাজ্য এই দুইটা রাষ্ট্র, পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও আপনার একটা ভূমিকা কিন্তু আমাদের দুইটা দল রাখতে চায়। এখন এটা তাদের বক্তব্য, বাট বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বক্তব্য কৌশলী, কেউ বক্তব্য দিচ্ছেন, কেউ সরাসরি বলছেন। কেউ বলছেন যে ঠিক আছে, আওয়ামী লীগের যারা পরিচালনা করবেন তারা যদি মাঠে আসতে পারে, যারা দাগি বা জুলুমবাজ অথবা যারা লুটপাট করছে, বিভিন্ন রকম অপরাধে জড়িত, তাদেরকে এখানে আনা যাবে না, রাজনীতিতে সুযোগ দেওয়া যাবে না। আর যারা আসবে তাদের বিচার হবে, বিচার হইতে তো আর রাজনীতির সুযোগ থাকবে না। এখন এটা কিভাবে ডিল করবে? তো যুক্তরাজ্য বলতে পারবে, কিন্তু সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। তো বাংলাদেশের জনগণ নিয়ে প্রশ্ন আছে। এই জনগণ তো একক দলের না, নানান দলের মধ্যে তারা দলমত বিভিন্নভাবে অবস্থান করছেন। আপনি কি ভাবছেন আসলে? ভালো থাকুন, আসসালামু আলাইকুম।
শুনছিলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার মতো এখানে বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।